এই আন্দোলন যদি কোনোভাবে ফল করত, শেখ হাসিনা যদি এই রেজিমে টিকে যেত, তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে হতো ইসলামী আন্দোলন বাংলাদেশকে। কিন্তু 5 তারিখ পরবর্তী বাংলাদেশে আমরা সরকার ব্যবস্থায় দেখলাম যে তারা কি করছে। এখন পর্যন্ত রাষ্ট্রের আইন শৃঙ্খলার পরিস্থিতির দিকে যদি আপনারা তাকান, দেখবেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি ভেঙে পড়েছে এবং এখানে চুরি, ছিনতাই, রাহাজানি, ধর্ষণ, খুন, এটা প্রতিনিয়ত নিত্য নতুন ঘটনা এটা আমরা দেখতে পাচ্ছি। তো এমন বাংলাদেশ দেখার জন্য তো আসলে আমরা রক্ত জীবন দেইনি। আমাদের দলের নেতাকর্মীরা রাজপথে নেমে আসে নাই, দেশের সাধারণ মানুষ রাজপথে নেমে আসে নাই। এখানে চোখের সামনে চাঁদাবাজি হচ্ছে, পুলিশ কিছু করতে পারছে না। অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি পুলিশ নিজেই চাঁদাবাজির সাথে জড়িত, পুলিশ নিজেই এই অপকর্মগুলোকে সাপোর্ট দিচ্ছে। তাহলে পুলিশের যে চরিত্র সেখানেও পরিবর্তন আসে নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর islam24.com-এর সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আজকের সমকালীন আলাপে আমি রয়েছি কাজী ইনজামামুল হক এবং আমাদের অতিথি হিসেবে রয়েছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান। জুলাই বর্ষপূর্তি চলছে এবং এই জুলাই গণ অভ্যুত্থানে ইসলামী ছাত্র আন্দোলনের ভূমিকা কেমন ছিল এবং কোন প্রেক্ষাপটে আপনাদের মনে হয়েছে যে এই আন্দোলনে আপনাদেরও শরীক হওয়া উচিত? ধন্যবাদ আপনাকে। জুলাই আন্দোলনটা মূলত শুরু হয়েছিল কোটা আন্দোলন দিয়ে এবং এই কোটার আন্দোলনটা শুরু হয়, কোটা বিরোধী আন্দোলনটা 2018 সালের এই আন্দোলনটা মূলত শুরু হয় এবং তখনই আমাদের ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কোটা আন্দোলনের প্রতি আমাদের নৈতিক সমর্থন ছিল এবং আমাদের নেতাকর্মীরা, আমাদের দায়িত্বশীলরা কোটা আন্দোলনের সাথে রাজপথে তারা সরব ছিল। ওই সময়ই তারা এই শিক্ষার্থীদের অধিকার আদায়ে সংগ্রামী ভূমিকা পালন করেছে এবং তারা তাদের অধিকার আদায় করে ঘরে ফিরেছে। কিন্তু যখন শেখ হাসিনা এটাকে প্রজ্ঞাপন জারি করলো এবং সংসদে সে ঘোষণা দিল যে কোনো কোটাই থাকবে না, তখনই আমরা শঙ্কিত ছিলাম যে বাংলাদেশে আবারও এই কোটা ফিরে আসবে এবং আমরা সেটার পুনরাবৃত্তি 2024 সালে সেটা দেখেছি যে আবারও কোটা ফিরে এসেছে এবং শিক্ষার্থীরা এই কোটার বিরুদ্ধে তারা গর্জে উঠেছে, রাজপথে নেমেছে। এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শুরু থেকেই আমরা এই আন্দোলনের প্রতি নৈতিক সমর্থন জানিয়েছি এবং এই আন্দোলন যখন শুরু হয় তখন তৎকালীন সময় যারা এই আন্দোলনের সমন্বয়ক ছিল তাদের সাথে আমরা যোগাযোগ করি আমরা কীভাবে তাদেরকে সাপোর্ট দিতে পারবো। তো তারা এখানে আমাদেরকে রাজনৈতিক ব্যানার এড়িয়ে তাদের সাথে সাধারণ শিক্ষার্থীদের সাথে যুক্ত থাকার জন্য আমাদেরকে আহ্বান করে। তো এখানে আমরা নেতৃত্বের জন্য আমরা চেষ্টা না করে বরং তাদের এই যৌক্তিক যে দাবিটা রয়েছে সাধারণ শিক্ষার্থীদের, এটা আদায়ের জন্য আমরা তাদের পাশে ছিলাম। শুরু থেকে আমরা ব্যানার নিয়ে তাদের সাথে না নামলেও আমরা ব্যানারের আড়ালেই, ব্যানার ছাড়াই আমরা রাজপথে এই শিক্ষার্থীদের সাথে ছিলাম। আমাদের যৌক্তিক সমর্থন ছিল, আমরা বক্তব্য বিবৃতি দিয়েছি এবং একদম শুরু থেকেই রাজপথে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকাস্থ যে ক্যাম্পাসগুলো রয়েছে, ঢাকা মহানগরে যারা নেতৃবৃন্দ রয়েছে সবাই কিন্তু এখানে সরব ভূমিকা রেখেছে। এবং পরবর্তীতে যখন এই আন্দোলনটা সহিংস হয়ে ওঠে, শেখ হাসিনার নির্দেশে যখন শিক্ষার্থীদের উপর গুলি চালানো হয়, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির সরাসরি তিনি রাজপথে আন্দোলনের ডাক দেন এবং আপনারা জানেন যে 18ই জুলাই পীর সাহেব চরমনাই সে বায়তুল মোকাররম উত্তর গেটে তিনি খুব সুস্পষ্টভাবে তিনি যারা হত্যাকারী, ছাত্র হত্যাকারী তাদেরকে নরপিশাচ, নরঘাতক বলেন এবং এদেশের সচেতন অভিভাবক, সচেতন নাগরিকদের তিনি রাজপথে নেমে আসার জন্য আহ্বান জানান। এর আগেও আমরা 15 জুলাই যখন শিক্ষার্থীদের উপর হামলা হয় আমরা তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করি এবং 16 জুলাই যেখানে মুহুর্মুহু গুলি চলছিল ঢাকা ইউনিভার্সিটি এরিয়াতে, সেখানে আমি ছিলাম। আমি রোজা রেখে সেখানে আন্দোলনে অংশ নেই এবং শাহাদাতের তামান্না নিয়ে সে আন্দোলনে অংশ নেই। সেখানে আমাদের ছাত্র আন্দোলন কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছিল এবং ওইখানের পরিস্থিতি বর্ণনা করার মতো ছিল না যে এত দুঃসহ পরিস্থিতি, সাধারণ শিক্ষার্থীরা চোখের সামনে এখানে লাশ পড়ে যাচ্ছে, রক্তাক্ত হচ্ছে, তাদেরকে হসপিটালে নেওয়া হচ্ছে। এমন একটা দুঃসহ পরিস্থিতির মধ্যেও আমরা আমাদের লড়াই সংগ্রাম চালিয়ে গিয়েছি। এবং যখন ইন্টারনেট ছিল না, ইন্টারনেট যখন বন্ধ করে দেয় সরকার, বন্ধ করে গণহত্যা চালানো শুরু করে, সারা দেশে আমাদের অসংখ্য নেতাকর্মী তখন আহত হচ্ছিল, শহীদ হওয়ার সংবাদ আমরা পাচ্ছিলাম। আপনারা জানেন যে নরসিংদীর যেই ছেলেটির আলোচনা খুব বেশি শোনা যায় যে তাহমিদ, নরসিংদীর তাহমিদ, এই ছেলেটা আমাদের ছাত্র আন্দোলন বাংলাদেশের সদস্য ছিল এবং নিয়মিত আমাদের অফিসে আসতো, প্রোগ্রামে আসতো এবং তাকে কিন্তু নির্মমভাবে পুলিশ তার লাশে পর্যন্ত
গুলি করে, যা অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা। শুধু তাই নয়, রামপুরায়, যাত্রাবাড়িতে সহ সারা বাংলাদেশে, ভোলায় আমি কিছুদিন আগে কবর জিয়ারত করে এসেছি। এই জায়গাগুলোতে আমাদের ছেলেরা তারা রাজপথে ছিল সারা বাংলাদেশে, এবং আমাদের প্রায় 25-এর অধিক শিক্ষার্থী এবং সাধারণ জনতা যারা ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী ছাত্র আন্দোলন অঙ্গ সংগঠনগুলোর সাথে জড়িত ছিল, তারা এখানে ছিল এবং তারা শাহাদাত বরণ করেছে প্রায় 25-এর অধিক, এবং প্রায় সহস্রাধিক যাদের তালিকা আমরা পেয়েছি যারা অঙ্গহানি হয়েছে, আহত হয়েছে এবং এখনও তারা দুর্বিষহ জীবনযাপন করছে। যেটা বলছিলাম যে যখন ইন্টারনেট ছিল না, তখন আমরা কি করলাম, আমরা নিয়মিত চলমান ঘটনাগুলোকে পর্যবেক্ষণ করে নিয়মিত আমরা প্রেসগুলো আমরা মিডিয়াতে পাঠাতাম, এবং প্রিন্ট মিডিয়াতে এগুলো আমাদের নিউজগুলো তখন ছাপা হতো, এবং আমরা আমাদের কণ্ঠস্বরটা তখনও আমরা জাগরুক রাখার চেষ্টা করেছি। এবং আমি নিজে তৎকালীন সময়ে, আমি যেহেতু সাংবাদিকতার একজন শিক্ষার্থী, আমি তৎকালীন সময় আমার 2টা সিম ছিল, 2টা সিম আমি 2000 মেসেজ কিনে রাখি, এবং এই মেসেজগুলো কিনে রাখার পর আমি টেলিভিশন চ্যানেলে যে সংবাদগুলো আসছিল, প্রিন্ট পত্রিকায় যে সংবাদগুলো আসছিল, এবং আমাদের সারা দেশের নেটওয়ার্কের মাধ্যমে যে খবরগুলো আমি পাচ্ছিলাম, প্রতিনিয়ত এটা আমার সোর্সের মাধ্যমে আমাদের যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে, যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছে, এবং অন্যান্য সংগঠনে যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছে, একই সাথে সিনিয়র জার্নালিস্ট যারা আছে এবং রাষ্ট্রের যাদের সাথে আমার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সাথে যাদের সাথে আমার সম্পর্ক ছিল, যারা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল, তাদেরকে আমি এই মেসেজগুলো পাঠিয়ে দিতাম। প্রতিদিনের সংবাদগুলো প্রতি মুহূর্তে আমি শর্ট করে লিখে লিখে এই সংবাদগুলো তাদেরকে আমি পাস করতাম, যাতে করে তথ্যগুলো নিয়ে সবাই আপডেট থাকে। যেহেতু ইন্টারনেট নাই, ফেসবুক দেখা যাচ্ছে না, বা কোনো সাইটে ব্রাউজ করা যাচ্ছে না, লগ ইন করা যাচ্ছে না, তখন এইভাবে আমি তথ্যগুলো কমিউনিকেশনটা বজায় রাখার চেষ্টা করেছিলাম। এরপরে যখন ইন্টারনেট চলে আসে, তখন তো সারা দেশে একটা ভয়ের পরিস্থিতি ছড়িয়ে যায়, এবং সারা দেশের মানুষের মধ্যে একটা তীব্র ক্ষোভ বিরাজ করে, যেটা বিস্ফোরণের একটা অপেক্ষা করছিল সারা দেশের মানুষ। এবং এরপরেই আপনারা জানেন যে সারা দেশে আবারও আন্দোলন আস্তে আস্তে তীব্রতর হতে থাকে, এবং আগস্টের শুরুতে আমাদের নায়েবে আমির, ইসলামী আন্দোলনের মোহতারাম আমির, সারা দেশে তিনি কর্মসূচি ঘোষণা করেন, এবং নায়েবে আমির নিজে রাজপথে থেকে তিনি 1 দফার ঘোষণা দেন, এবং তিনি রাজপথে ছিলেন। শাহবাগে আপনারা জানেন যে তিনি ঘোষণা দিয়েছিলেন যে শেখ হাসিনার পতন ছাড়া আমরা ঘরে ফিরে যাব না, এবং জনগণের যেই গণভবন আছে এটা জনগণ দখল করে নেবে, এবং তারই আমরা বাস্তব রূপ পরের দিন আমরা দেখতে পাই। এবং 5ই আগস্ট আমাদের অসংখ্য নেতাকর্মী, বিশেষ করে ঢাকায় আমাদের সিলেটের কারিমুল ভাই, যার স্ত্রী ওই মুহূর্তে অন্তঃসত্ত্বা ছিল, তাকে শহীদ করা হয়। এবং আমাদের ভোলার যে ছেলেটার কথা বলছিলাম, এই ছেলেটার 25 বছর বয়স, আমাদের ছাত্র আন্দোলনের সদস্য ছিল। পরিবারের যে অর্থ উপার্জনের জন্য, পরিবারের বোঝাকে হালকা করার জন্য সে ঢাকায় এসেছিল কিছু জীবিকা নির্বাহের জন্য। এই ছেলেটা আন্দোলনে থাকায়, সম্মুখভাগে থাকে, তাকে হত্যা করা হয়। আমাদের চাঁদপুরের একটা ছেলে ছিল, সে মিরপুরে, সেখানে তাকে হত্যা করা হয়। এইভাবে 5 আগস্টে আমরা সারা দেশ থেকে হত্যার খবর শুনতে থাকি, এবং খুব সকালে আমাদের ঢাকা মহানগর পূর্বের সভাপতি মাইনুল ইসলাম এবং সাবেক দায়িত্বশীল বর্তমান সাধারণ সম্পাদক আবু সুফিয়ান নোমান, আব্দুল কাদির সহ বেশ কয়েকজন নেতাকর্মীকে খুব ভোরেই যখন তারা শাহবাগের উদ্দেশ্যে রওনা দেয়, তখন তাদেরকে পুলিশ সেখান থেকে গ্রেফতার করে। একই সাথে আমাদের ডেমরা থানা ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি আব্দুল বাসের সহ অসংখ্য নেতাকর্মী ঢাকা শহরে তারা গ্রেফতার হওয়ার সংবাদ আমাদের কাছে আসতে থাকে। এর কিছুক্ষণ পরেই আমরা খবর পাই যে শেখ হাসিনার পালিয়ে গেছে, এবং সারা বাংলাদেশে একটা খুশির জোয়ার তৈরি হয়। তো এই ছিল আমাদের মোটামুটি, খুব সংক্ষেপে বললে, আমাদের আন্দোলনের জার্নি। এবং আমাদের এমন হয়নি যে আন্দোলনের মাঝামাঝি এসে বা শেষ পর্যায়ে এসে আমাদের উপলব্ধি বোধ তৈরি হয়েছে যে এই মুহূর্তে আমাদের নামা উচিত, না, এরকম ছিল না। একদম শুরু থেকেই আপনারা জানেন আমাদের আমির প্রায় বলে যে ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্মই হয়েছে অন্যায়ের প্রতিবাদ করার জন্য এবং ন্যায়ের প্রতিষ্ঠার জন্য। এই জন্য সারা দেশে যে কোনো অন্যায় হোক, সেটা বিএনপির প্রতি হোক, সেটা অন্য যে কোনো সংগঠন হোক, এনসিপি হোক, অথবা সাধারণ মানুষ যে কারো প্রতি কোনো নির্যাতন হোক, সাধারণ মানুষের অধিকার আদায়ের ব্যাপার হোক, আমরা কিন্তু সেখানে গর্জে উঠি। রাজপথে সবার আগে পীর সাহেব চরমনাই তার প্রেজেন্স তিনি দেখান। তো এই জায়গা থেকে আমরা অন্যায়ের প্রতিবাদে সবসময় সরব ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। জুলাইয়ের আন্দোলনের যেই আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনারা অংশগ্রহণ করেছিলেন, যে একটি নতুন বাংলাদেশ দেখতে চান, সেটি কি পূরণ হয়েছে বলে মনে করেন গত 1 বছরে? যদি আপনি এক কথায় উত্তর চান তাহলে আমি বলবো পূরণ হয়নি, আর যদি আপনি ব্যাখ্যা শুনতে চান তাহলে আমি বলবো পূরণ হওয়ার সুযোগ শেষ হয়ে যায়নি। আমরা একটি নতুন বাংলাদেশ দেখার জন্য এই জুলাই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলাম, এবং বিশেষ করে বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক সংগঠন তারা নিজেদের ব্যানার ব্যবহার করে রাজপথে আসেনি।
নিজেদের সিনিয়র নেতৃবৃন্দ রাজপথে আসেনি, কিন্তু পীর সাহেব চরমনাই একমাত্র ব্যক্তি যিনি দলের আমির হয়েও তিনি রাজপথে নেমে এসেছেন, জীবনের ভয় করেননি। আপনারা জানেন 19 তারিখ হেলিকপ্টার থেকে গুলি করা হচ্ছিল, পুলিশ মুহুর্মুহু গুলি ছুটছিল, সেই সময় পীর সাহেব চরমনাই কিন্তু রাজপথে ছিলেন। তো এই আন্দোলন যদি কোনোভাবে ফল করত, শেখ হাসিনা যদি এই রেজিমে টিকে যেত, তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে হতো ইসলামী আন্দোলন বাংলাদেশকে। কিন্তু আজকে আমরা যেই বাংলাদেশ করার স্বপ্ন নিয়ে আমরা এই আন্দোলন করেছি, আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ তার বিপরীত ঘটনাগুলো ঘটছে। এই আন্দোলন কারা করলো? এই আন্দোলন কেন হলো? এই আন্দোলন হয়েছে বিগত স্বাধীনতা পরবর্তী যে অর্ধশত বছরে এদেশের মানুষ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে দেশকে স্বাধীন করেছিল, তারা সেই স্বাধীনতা ভোগ করতে পারে নাই, সেই স্বাধীনতার মুক্তির স্বাদ তারা গ্রহণ করতে পারে নাই, কল্যাণের স্বাদ তারা পায় নাই, উন্নয়নের স্বাদ তারা পায় নাই। এই জন্য মানুষ রাজপথে নেমে এসেছে। কিন্তু 5 তারিখ পরবর্তী বাংলাদেশে আমরা সরকার ব্যবস্থায় দেখলাম যে তারা কি করছে। এখন পর্যন্ত রাষ্ট্রের আইন শৃঙ্খলার পরিস্থিতির দিকে যদি আপনারা তাকান, দেখবেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি ভেঙে পড়েছে, এবং এখানে চুরি, ছিনতাই, রাহাজানি, ধর্ষণ, খুন, এটা প্রতিনিয়ত নিত্য নতুন ঘটনা, এটা আমরা দেখতে পাচ্ছি। তো এমন বাংলাদেশ দেখার জন্য তো আসলে আমরা রক্ত জীবন দেইনি, আমাদের দলের নেতাকর্মীরা রাজপথে নেমে আসে নাই, দেশের সাধারণ মানুষ রাজপথে নেমে আসে নাই। এখানে চোখের সামনে চাঁদাবাজি হচ্ছে, পুলিশ কিছু করতে পারছে না। অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি পুলিশ নিজেই চাঁদাবাজির সাথে জড়িত, পুলিশ নিজেই এই অপকর্মগুলোকে সাপোর্ট দিচ্ছে। তাহলে পুলিশের যে চরিত্র, সেখানেও পরিবর্তন আসে নাই। একই সাথে বাংলাদেশের যে অধিকারগুলো আছে, আমার মনে হয় মাঝে মধ্যে যে সরকার এইগুলোতে মনোযোগ দেওয়ার পরিবর্তে সে মাঝে মধ্যে পশ্চিমের যে স্বার্থ আছে সেটাকে আদায় করার জন্য মাঝে মধ্যে সে বেশি উদ্গ্রীব হয়ে যাচ্ছে। এগুলো আমাদেরকে কষ্ট দেয়, এগুলো আমাদেরকে পীড়া দেয়। তা আমাদের যেটা মনে হয় 5 তারিখ পরবর্তী আমাদের কিছু ভুল আছে। আমরা জাতীয় সরকার গঠন করতে পারি নাই, বিপ্লবী সরকার গঠন করতে পারি নাই, বরং সরকারে আমরা এমন কিছু ব্যক্তিবর্গকে বসিয়েছি মাঝে মধ্যে আমরা মনে হয় যে তারা জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে না, জুলাইকে এখনও বুঝতে পারেনি, এদেশের সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষাকে তারা ধারণ করতে পারছে না। এই জন্য আমরা যেটা চাই, যে আমরা চাচ্ছি যে দ্রুত বাংলাদেশে যে বিচার, সংস্কার এবং নির্বাচন, এই মৌলিক যে সংস্কারগুলো চাচ্ছি আমরা, মৌলিক যে বিষয়গুলো চাচ্ছি, এটা দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার দিয়ে সে যদি পিআর পদ্ধতিতে একটি নির্বাচন দেয়, তাহলে একটি জাতীয় সরকার প্রতিষ্ঠা হবে, সকলের কণ্ঠস্বর সংসদে থাকবে, এবং সবাই মিলে জাতীয় সরকারের মাধ্যমে একটা সুন্দর বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো। এই আশাবাদ আমাদের রয়েছে, এই আশা আমাদের রয়েছে। আমরা হতাশ নই, আমরা এই বাংলাদেশকে গড়ে তুলতে চাই। আগামীর বাংলাদেশকে সকল রাজনৈতিক সংগঠনকে একত্রে নিয়ে একটি জাতীয় সরকারের মাধ্যমে আমরা একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করছি, এবং আমরা আশা করছি এটাতে আমরা সফল হব ইনশাআল্লাহ। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিতর্কিত যেই কয়েকটি সিদ্ধান্ত রয়েছে, তার মধ্যে একটি ইদানিং যারা নিয়েছে যে জাতিসংঘের মানবাধিকার দপ্তর খোলার বিষয়ে, এই বিষয়ে আপনার দলের অবস্থান কি? দেখেন, প্রথমত এইখানে কোনো সিদ্ধান্ত নিতে হলে সকল রাজনৈতিক সংগঠনকে নিয়ে একটি ঐক্যমত কমিশন করা হয়েছে। তো সিদ্ধান্ত নিতে হলে এইখানে কোনো বড় সিদ্ধান্ত, এইখানে আপনারা সিদ্ধান্ত নেন। অন্তর্বর্তীকালীন সরকার এইভাবে একটি সিদ্ধান্ত নিয়ে, এবং আমরা যেটা জানতে পেরেছি যে এই যে মানবাধিকার দপ্তর খুলছেন, এইটার যিনি দায়িত্বে আছেন, যিনি দায়িত্বে থাকবেন, তিনি ব্যক্তিগতভাবে একজন বিকৃত যৌনতায় অভ্যস্ত একজন ব্যক্তি। তো এই ধরনের ব্যক্তিবর্গকে বাংলাদেশের একটা দায়িত্ব দিয়ে আপনি এখানে পাঠাচ্ছেন, এটার উদ্দেশ্যটা আমাদের কাছে ভালো মনে হচ্ছে না। তো এই জন্য আমরা যেটা মনে করব যে আপনারা বাংলাদেশের মানুষের পালস বোঝেন, বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে বোঝেন, আশাকে বোঝেন। বাংলাদেশের মানুষের মনের ভাব না বুঝে যদি আপনারা নিজেদের মতো করে পশ্চিমাদের স্বার্থ আদায়ের জন্য আপনারা কাজ করেন, তাহলে বাংলাদেশের মানুষ এটা কোনোভাবেই মেনে নেবে না, এবং ইসলামী আন্দোলন বাংলাদেশও দেশবিরোধী কোনো চক্রান্ত ষড়যন্ত্রকে কখনোই সমর্থন করে নাই, ভবিষ্যতেও করবে না ইনশাআল্লাহ। নতুন বাংলাদেশে কওমি মাদ্রাসা সনদের সরকারি স্বীকৃতি বাস্তবায়নে আপনারা কোনো দাবি তুলবেন কি ভবিষ্যতে? নতুন বাংলাদেশে কওমি মাদ্রাসার সনদের যে কার্যকরী স্বীকৃতি বাস্তবায়নে দাবি আমরা তুলব কিনা, দাবি আসলে আমাদের আগে থেকেই আছে, এবং এই ব্যাপারে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি, সাধারণ শিক্ষার্থীদের সচেতন করার চেষ্টা করছি। কিন্তু এইখানে জটিলতাটা আসলে সাধারণ শিক্ষার্থীদের দাবির জায়গায় আছে বলে আমার মনে হয় না। এখানে আমাদের যারা মুরব্বী রয়েছেন, সম্মানিত দায়িত্বশীলবৃন্দ যারা আছেন, যাদের হাত ধরে এই স্বীকৃতিটা কার্যকরীভাবে বাস্তবায়ন হতে পারে, বোর্ডের দায়িত্বে যারা আছেন, তাদেরকে এখানে আরও বেশি আন্তরিক হতে হবে। কিছুদিন আগে আমরা শিক্ষা উপদেষ্টার সাথে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আমরা একটা বৈঠক করেছি, এবং সেখানে আমরা
কওমি মাদ্রাসার কার্যকরী স্বীকৃতি বাস্তবায়নের ব্যাপারে আমরা তাকে তাগিদ দিয়েছি এবং জোর দাবি জানিয়েছি। এবং এইখানে তিনি কিছু শঙ্কার জায়গা আমাদেরকে স্পষ্ট করেছেন এবং এইখানে আমাদের যারা দায়িত্বশীল বৃন্দ রয়েছেন তাদের আন্তরিকতার ঘাটতি আছে বলে আমাদের কাছেও তার বক্তব্যের মাধ্যমে মনে হয়েছে। কিন্তু আমরা শিক্ষা উপদেষ্টাকে যেটা বলার চেষ্টা করেছি যে রাষ্ট্রের নাগরিক হিসেবে কওমি মাদ্রাসার যারা শিক্ষার্থী রয়েছেন অন্যান্যদের মতোই তাদেরও রাষ্ট্রের নাগরিক হিসেবে যথাযথ প্রাপ্য নিশ্চিত করতে হবে এবং কওমি মাদ্রাসা সনদের কার্যকরী স্বীকৃতি যেই পদ্ধতিতে গেলে পরে সেটা বাস্তবায়ন করা সহজ হয় সেই পদ্ধতিতে আপনাকে তা বাস্তবায়ন করতে হবে। তো এক্ষেত্রে আমি আমাদের বোর্ডগুলোর যারা জিম্মাদার রয়েছেন, দায়িত্বশীল রয়েছেন, তাদের প্রতি আমি আন্তরিক আহ্বান জানাবো যে আপনারা এই বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে একটি ঐক্যমতে পৌঁছে এর কার্যকরী স্বীকৃতি কীভাবে বাস্তবায়ন করা যায় এবং কওমি মাদ্রাসার যে শিক্ষা সিলেবাস রয়েছে এটাকে কিভাবে সময়ের সাথে আরও বেশি উপযোগী করে তা একটি কার্যকরী ব্যবস্থায় পরিণত করা যায় এ ব্যাপারে আপনারা উদ্যোগী হবেন, আন্তরিক হবেন। তাহলেই কওমি মাদ্রাসার যে স্বীকৃতি তা বাস্তবায়ন করা সহজ হবে এবং অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় এর কার্যকরী বাস্তবায়ন আমরা দেখতে পারবো বলে আমরা আশাবাদী।